ইউএফা নেশনস লিগের 4 কোয়ার্টার ফাইনাল একই রাতে এবং একই সময়ে ফার্স্ট লেগ এক নজরে ফিক্সচারগুলো দেখে নেই। সবচেয়ে জমজমাট ম্যাচ বোধহয় সেখানে ইতালি ভার্সেস জার্মানি। শুরুটা নেদারল্যান্ড, স্পেন, ক্রোয়েশিয়া, ফ্রান্স, ডেনমার্ক, পর্তুগাল, ইতালি আর জার্মানি। একটা করে আমরা ধরেন সিরিয়াল ধরেও যদি আসলে কথা বলি, নেদারল্যান্ডস ভার্সেস ইতালি, জার্মানি শুরু করি। ওকে, ইতালি এবং জার্মানি সবার ইম্পর্টেন্ট ম্যাচ, যেটা যদিও আমাদের ক্রোনোলজিক্যালি এটা হচ্ছে সবার লাস্টে ছিল। ইতালি জার্মানির এই ম্যাচটা ইম্পর্টেন্ট কেন আপনি হিসাবটা করেন যে ইতালির, আমরা লাস্ট দিন আসলে বলছিলাম ইতালিকে বড় মঞ্চে দেখার হচ্ছে যে একটা রাস্তা, ইতালি আসলে সেই রাস্তাটার দিকে ভালোভাবে এগিয়ে যাক, সেটা হচ্ছে কি একমাত্র হচ্ছে চাওয়া পাওয়া যারা ফুটবল ফ্যানরা রয়েছেন। কিন্তু সেই চাওয়া পাওয়ার মতো ইতালি কিন্তু বড় ধাক্কা খেয়েছে। সেই ধাক্কাটা হচ্ছে আপনার রেতেগি, তিনি কিন্তু খেলতে পারছেন না, দারুণ ফর্মে ছিলেন, কিন্তু সেই রেতেগিকে যখন আপনি পাবেন না তখন হচ্ছে গিয়ে লুচিয়ানো স্প্যালেত্তির জন্য হচ্ছে গিয়ে সেটাই জার্মানির বিপক্ষে ম্যাচের আগে একটা বড় ধাক্কা। হ্যাঁ, ময়েজে কিন দুর্দান্ত ফর্মে রয়েছেন, ফিওরেন্টিনার হয়ে অসাধারণ একটা সিজন তিনি পার করছেন। রাসপাদোরি আর কিন এই কম্বিনেশনটাই আমরা হয়তো দিন শেষে ইতালি দলটাতে দেখব, কারণ মানে এটা ছাড়া তো কোনো উপায়ও নাই 3-5-2-তে। হ্যাঁ, আপনি ডিমার্কোকেও আপনি পাচ্ছেন না, বাট ডিমার্কো তো আগের থেকে আসলে ছিটকে গিয়েছিলেন। একই সমস্যা কিন্তু জার্মানির দলটার মধ্যেও, এই ইনজুরি জিনিসটা রয়েছে। আমরা আগের দিনও সেটা নিয়ে কথা বলছিলাম যে আপনার কাই হাভার্টজ নাই, ফ্লোরিয়ান ভার্টজ নাই, তো এই সব কিছু ইতালিকে হেল্প করতে পারার কথা। কেন এই ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ, যে এই টাইটা যদি ইতালি হেরে যায়, ইতালিকে পড়তে হবে বা জার্মানিকে পড়তে হবে, যে দলটাই হেরে যাবে তাদেরকে পড়তে হবে নরওয়ের গ্রুপে। এখন নরওয়েকে অনেকেই অ্যাভয়েড করতে চাইবে এবার বিশ্বকাপ বাছাই পর্বে। আর বিশ্বকাপ বাছাই পর্ব যেহেতু একটা জুজুর নাম হয়ে গেছে ইতালির জন্য, তারা যে কোনো মূল্যে একটা সহজতর গ্রুপে পড়তে চাইবে। তার জন্য যা যা করার লাগে, নরওয়েতে মার্টিন ওডেগার, এর্লিং হল্যান্ডকে কে 2 লেগে সামলাতে চায় ভাই? কেউই হয়তো সেটা চাইবে না। অন্য গ্রুপটা তুলনামূলকভাবে সেই অনেকটুকু সহজ। আমরা যদি এই ম্যাচের প্রবাবল 11-এর দিকে আসি, ইতালির দিকটা যদি আপনি চিন্তা করেন, রাসপাদোরি আর কিনের এই কম্বিনেশন কাজে দিতে পারে ধরেন, কিন্তু তাদের আপনি যদি এগেইনস্টে জার্মানির কথা চিন্তা করেন, ইউলিয়ান নাগেলসমান তিনি বলছেন তিনি ডাবল পিভট ইউজ করবেন এই ম্যাচটাতে। ডাবল পিভট বলতে তিনি আসলে যা বোঝাতে চেয়েছেন, তিনি মিডফিল্ডার একটু স্টেবিলিটি চাইছেন। আর ফ্রন্ট লাইনে যদি আপনি যান, জামাল মুজিয়ালা আছেন, লেরয় জানে আছেন, জানের জায়গাটা অনেকটুকু নড়বড়ে হয়ে গেছে ভার্টজ আর মুজিয়ালারা আসার পরে। জানের জন্য এইটা একটা পারফেক্ট টাইম নিজেকে একবার প্রমাণ করার জন্য। বিশ্বকাপ থেকে আমরা তো খুব বেশি দূরে নাই। এবং দেখেন এই জায়গাটা হচ্ছে গিয়ে জার্মানির, আমার মনে হয় ওই জিনিসটাই করতে হবে, মানে ওই ফরওয়ার্ডরা যারা আসলে সুযোগ পাচ্ছেন তাদেরকেই কামব্যাকটা আসলে করতে হবে। এছাড়া কিন্তু হচ্ছে গিয়ে জার্মানিকে এই বিগ ম্যাচগুলো যখন আসে তখন না হলে তারা কিন্তু আসলে ফল করবেই। খুবই স্বাভাবিক। এবং প্রেডিকশনের ব্যাপারটা যদি আমরা বলি, প্রেডিকশন ইতালিকে আমি একটু এজ দিয়ে রাখছি আজকের ম্যাচে, শুধুমাত্র এই কারণে যে জার্মানির ফরওয়ার্ডরা তুলনামূলকভাবে অনেক বেশি তরুণ, যারা খেলবেন ওইভাবে ওই অর্থে বোধহয় এক্সপিরিয়েন্সও নাই। ইতালির জন্য এটা সুযোগ এই ম্যাচটা জেতার, যদিও আরও 1 লেগ বাকি আছে। জার্মানিতে ওই ম্যাচের ওই টাইয়ের ফয়সালা হবে। আমার সেই 2006 সালের কথা বারবারই মনে পড়ে যায় ইতালি আর জার্মানির খেলা দেখলে পরে। যাই হোক, আজকে রাতে স্পেনেরও ম্যাচ রয়েছে, কিন্তু মজার ঘটনা হচ্ছে স্পেন যখন খেলতে নামবে তখন তাদের সবচেয়ে বড় তারকা এই মুহূর্তে লামিন ইয়ামাল, তিনি আসলে রোজা রেখেই ফুটবল খেলবেন বলে জানা গেছে। এবং লামিন ইয়ামাল হতে যাচ্ছেন স্পেনের প্রথম রোজা রেখে খেলা ফুটবলার। হ্যাঁ, স্পেনের লম্বা হিস্ট্রি, আপনি এর আগে আদামে ট্রাওরেকে দেখেছেন, আনসু ফাতিকে দেখেছেন, তবে তারা যখন আসলে খেলতেন বা স্পেনের হয়ে খেলেছেন তখন আসলে রোজার মাস ছিল না। এবং এই ব্যাপারে দে লা ফুয়েন্তে তিনি কথা বলেছেন, তিনি তার কোচিং ক্যারিয়ারে কখনো এমন ফুটবলার পান নাই, মানে এরকম ঘটনা আসলে ঘটে নাই তার স্পেনের কোচিং ক্যারিয়ারে। এবং তিনি বলছেন যে বার্সেলোনার হয়ে লামিন ইয়ামাল যদি রোজা রেখে খেলতে পারে এখানে তো কোনো সমস্যা নাই। দেখেন, এইটাই হচ্ছে আধুনিক ফুটবলের একটা বার্তা। আপনাকে আমি এইভাবে যদি এই ব্যাপারটা বলতে পারি যে দে লা ফুয়েন্তে হয়তো তার কোচিং ক্যারিয়ারে কখনো পান নাই, স্পেন এর আগে এমন ফুটবলার কই পাবে যিনি রোজা রেখে খেলতে পারেন। তো এর কারণটা কি? বৈশ্বিক এই যে কসমোপলিটন বলে যে কথাগুলো আমরা পড়েছি, এটা তো এখন আমরা বাস্তবেই দেখতে পাচ্ছি। বাংলাদেশ দলও তো এর ব্যতিক্রম নয়। এই যে আমরা ফাহমিদুলের কথা বলি, আমরা যে জামালের কথা বলি, তারিক কাজী, হামজা চৌধুরী, সব মিলেই তো আসলে বাংলাদেশ, তাই না? আবার ধরেন মিতুল মার্মা, চন্দন, ফাহিম, রাকিব, পাপন সিং, সবাই মিলেই তো বাংলাদেশ। তো এই যে ফুটবলে এই কালচারাল যে ডিফারেন্স, এটা আসলে আস্তে আস্তে এটাকে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হচ্ছে।
এবং এইটাই হচ্ছে ফুটবলের ধরেন অন্যতম শিক্ষা, যেটা আপনার মনটাকে অনেক বেশি বড় করছে। এবং এখন আপনি দেখেন যে নিয়মিত আমরা ইউরোপিয়ান ফুটবলে একটা বিরতি দেখি ইফতারের কারণে, এবং আপনি এখন ইন্টারন্যাশনাল ম্যাচে নেশনস লিগের সময়ও একই ঘটনা দেখবেন, কোচ যেটাকে খুব হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, এবং এটা নিয়ে তিনি প্রেস কনফারেন্সে কথাও বলছেন। এই তো ডে লা ফুয়েন্তে সেই কথাগুলো আসলে বলছিলেন লামিন ইয়ামালকে নিয়ে এবং টোটাল এই কালচারটাকে নিয়ে। এই ম্যাচে আপনি যদি আসেন নেদারল্যান্ডস এবং স্পেন ম্যাচ, কোন জায়গায় আসলে একটু হলেও জমে উঠবে সেটা হচ্ছে গিয়ে দুই দলের মিডফিল্ডে। আপনি খেয়াল করেন গ্রাভেনবার্চ এবং হচ্ছে গিয়ে একই সাথে ফ্র্যাঙ্কি ডি ইয়ং, এই দুইজন রয়েছে নেদারল্যান্ডসে। ফ্র্যাঙ্কি ডি ইয়ং ভালো ফর্মে আছেন বার্সায়, গ্রাভেনবার্চ অন্যতম। আপনি হচ্ছে স্পেনে যদি আসেন, স্পেনে জুবিমেন্দি, একদিকে হচ্ছে পেড্রি, কাসাদো তো নাই, কাসাদো ইনজুরির কারণে আসলে একদম শেষ দিকে ছিটকে গেছেন। আমার মনে হয় এই জায়গায় একটা বিগ একটা গেম প্লে হবে। তবে ফরওয়ার্ড লাইনের হিসাবে আপনার ওই নিকো উইলিয়ামস এবং মাঝখানে আলভারো মোরাতা, একপাশে লামিন ইয়ামাল, এটা যদি এই ফ্রন্ট লাইন থাকে তাহলে আমার মনে হয় ইউরো চ্যাম্পিয়নরাই এই ম্যাচের ফেভারিট। এবং রোনাল্ড কুমানের আসলে ভাগ্যে কি থাকছে, রোনাল্ড কুমান এরই মধ্যে নেদারল্যান্ডস কোচ আর কি বেশ কিছু আলোচনার সমালোচনার ভেতর দিয়ে গেছেন, তার জন্য এই টাইটা জেতা দরকার। স্পেন এই মুহূর্তে নেশনস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ইউরো চ্যাম্পিয়ন, স্পেনকে ফেভারিট না ধরার আসলে কোনো কারণ নাই। পর্তুগাল আর ডেনমার্ক, পর্তুগাল ডেনমার্ক কুমার জার্সিতে প্রথমবারের মতো ক্রিস্টিয়ানো রোনালদো অফিসিয়ালি মাঠে নামবেন। আমার মনে হয় এই ম্যাচটা পর্তুগালই আসলে ফেভারিট, পর্তুগালের যাওয়া উচিত। ক্রোয়েশিয়া ফ্রান্স, আমরা জানি যে ফ্রান্স কোচ দিদিয়ের দেশও যখন জানালেন 26-এ তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তারপরে তার প্রথম ম্যাচ, এবং এটাও মনে রাখা দরকার এই ম্যাচটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে ফিরছেন, এক্স্যাক্টলি কিলিয়ান এমবাপ্পের ফেরার ম্যাচ। এমবাপ্পে একটু বিরতিতে ছিলেন, দিদিয়ের দেশও তাকে দলে রাখেন নাই। ন্যাশনাল টিমের কোচ চিন্তা করেন কিলিয়ান এমবাপ্পেকে 2 উইন্ডোতে বাদটা দিয়ে রেখে দিয়েছেন, কারণ ওইখানে ব্যাপারটা বুঝতে হবে দিদিয়ের দেশও ফ্রান্সের ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন, তো তার ওই হোল্ডটা আছে। এবং তিনি যখন মিডিয়াতে কথা বলেন তখন পরিষ্কার বার্তা দেন, গার্ডস দিয়ে পরিষ্কার বার্তা দেন যে এই ঘটেছে, এই কারণে আমি তাকে নেই নাই, এইটা নিয়ে তাই মানতে বাধ্য দল লোকজন। এবং এই জায়গাটায় আমার কি হবে দেখেন, এমবাপ্পেকে কোন জায়গাটা ইউজ করা হবে, মানে কি রোলে আপনি এমবাপ্পেকে ইউজ করবেন। আপনি কি এমবাপ্পেকে লেফট সাইডে লেফট উইঙ্গার হিসেবে আপনি ইউজ করবেন, নাকি হচ্ছে রিয়াল মাদ্রিদ যেভাবে করে নাম্বার 9 হিসেবে সেখানে আপনি ইউজ করবেন। হ্যাঁ, দেমবেলে দুর্দান্ত ফর্মে রয়েছে, এমবাপ্পে আছে, আর মাঝখানে কলুমুয়ানিকে কি আপনি ওই জাত স্ট্রাইকারের জায়গায় কলুমুয়ানিকে খেলাবেন কি? রিয়াল মাদ্রিদ যেহেতু তাকে স্ট্রাইকার বানিয়েই ফেলেছে, আপনার কাছে তো উসমান দেমবেলেরা আছেনই, আপনার কাছে তো পিএসজির টিমের অনেক সদস্য আছে যারা হচ্ছে এখন মাথাচ্ছেন। আপনি ইজিলি কিলিয়ান এমবাপ্পেকে সেন্ট্রালি স্টার্ট করতে পারেন। আমার ধারণা দিদির দেশও সেই কাজটাই করবেন 26 বিশ্বকাপের পরিকল্পনা মাথায় রেখে। এই ম্যাচে ফেভারিট হচ্ছে ফ্রান্স, অবশ্যই। ক্রোয়েশিয়া, তারা মানে ক্রোয়েশিয়ার জন্য ভালো লাগে ওদেরকে ফুটবল খেলতে দেখলে, এবং ক্রোয়েশিয়া পছন্দের একটা দল, কিন্তু সবারই পছন্দ। দর্শক, আপনি আপনার প্রেডিকশন আমাদেরকে জানাতে পারেন নেশনস লিগের আজকের এই কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে আপনার প্রেডিকশন কি, একসঙ্গে আপনার অ্যানালিসিস কি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.